সংস্কার কমিশনের প্রতিবেদন পেলে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে পরিকল্পনা। সিলেটে মতবিনিময় সভায় সিইসি বললেন, একদিনে সব স্থানীয় নির্বাচন করা সম্ভব নয়। অপরিকল্পিত উন্নয়নের খেসারত 10,000 কোটি টাকার টানেল এড়িয়ে ঢাকা কক্সবাজার রুটের গাড়ি চলে শাহ আমানত সেতু দিয়ে। পটিয়া আনোয়ারায় সড়ক নির্মাণে মিলতে পারে মুক্তি। আসামি ছিনতাইয়ের প্রতিবাদে মাওয়া এক্সপ্রেসওয়েতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্লকেট কর্মসূচি। বিএনপি নেতা মুক্তির দাবিতে টঙ্গীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ। এবং রাখাইন রাজ্যের চলমান সংঘাতে স্থবির টেকনাফ স্থলবন্দরের আমদানি রপ্তানি। মাসে ভিড়ছে মাত্র 3 থেকে 4টি জাহাজ। মানবেতর দিন কাটছে হাজারো শ্রমিকের। বাংলার সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশন নতুন পরিকল্পনা করবে বলে জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। একদিনে সব স্থানীয় নির্বাচন করা সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি। সিলেট সার্কিট হাউসে জেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শনিবার সকালে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এ সভা হয়। সংস্কার কমিশনের নির্বাচন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশন নতুন পরিকল্পনা করবে বলে জানান সিইসি। আমাদের বিভিন্ন রিফর্মস কমিশন হয়েছে, তো আমাদের নির্বাচনী ব্যবস্থার যে সংস্কার কমিশনের রিপোর্টটা এখনো আমরা পাইনি। ও এই রিপোর্টটা পেলে তারা কি কি সুপারিশ দেয় এগুলো একটু পর্যালোচনা করে, তাহলে হয়তো আমরা সিদ্ধান্তে আসতে পারবো। আমরা অপেক্ষা করছি তাদের রিপোর্টের জন্য। জাতীয় পরিচয়পত্র সংশোধনে আর্থিক দুর্নীতির সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। একদিনে সব স্থানীয় নির্বাচন করা সম্ভব নয় বলেও মত তার। পত্রিকায় দেখছি অনেকে বলছেন যে একদিনে সব লোকাল গভর্নমেন্টের নির্বাচন করার সুপারিশ কেউ কেউ করছে। বিষয়টি আমরা পরীক্ষা করে দেখেছি, এটা কোনো মতেই সম্ভব নয়। এটা কোনো বাস্তবায়নযোগ্য কোনো পরামর্শ নয়। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যে রোডম্যাপের কথা বলেছেন সেই অনুসারে কাজ করছে নির্বাচন কমিশন। এক নম্বর কথা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। অপরিকল্পিত উন্নয়নের 10,000 কোটি টাকার টানেল যানবাহন শূন্য থাকলেও শাহ আমানত সেতুতে সৃষ্টি হচ্ছে অসহনীয় যানজট। ঢাকা কক্সবাজার রুটের সব গাড়ি টানেল এড়িয়ে এই পথ ব্যবহার করায় যানজট পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠছে। পটিয়া ও আনোয়ারা থেকে নতুন সড়ক নির্মাণ করে চলাচল পতেঙ্গামুখী করা না গেলে যানজট সামাল দেওয়া সম্ভব নয় বলে মত বিশেষজ্ঞের। শাখাউত্তপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। নগরীর যানজট নিরসনে কর্ণফুলী নদী তলদেশ দিয়ে 10,000 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে এই টানেল। কথা ছিল দৈনিক এই টানেল দিয়ে গাড়ি চলাচল করবে 18,500, চলছে 4,000-এরও কম। টোল কমিয়ে ফেলে মানুষকে যদি উৎসাহিত করা যায় এবং অন্য লিঙ্কগুলিতে কমপ্লিট করা যায়, তাহলে আমাদের হয়তো মনে হয় যে আমাদের টার্গেটের 60-70% পর্যন্ত আমরা 2-4-5 বছরের মধ্যে আমরা পৌঁছাতে পারবো। বন্দরনগরী চট্টগ্রামের প্রবেশ মুখ শাহ আমানত সেতু মূলত পর্যটন নগরী কক্সবাজার বন্দরনগরী চট্টগ্রামকে রাজধানী ঢাকার সাথে যুক্ত করেছে এই সেতু। টানেল এরিয়ে সমস্ত যানবাহন চলে যাচ্ছে এই সেতু দিয়ে, আর এর ফলে প্রতিনিয়ত এখানে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। সাফার করতেছি ড্রাইভাররা, মানে এই জামটা কিন্তু আপনার করাচিন পার হয়ে চলে যায়, ওদিকে আপনার নতুন ব্রিজ পার হয়ে যাচ্ছে। দক্ষিণ চট্টগ্রামের ভিতরে খুবই একটা ঝামেলা ভোগান্তির এই টুল নিয়ে অভিযোগ উঠেছে টানেল নির্মাণের আগে সম্ভাব্যতা যাচাইয়ের যে রিপোর্ট দেওয়া হয়েছিল সেটি যেমন ভুল ছিল, তেমনি ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটের গাড়িগুলোকে টানেলমুখী করার কোনো পরিকল্পনা ছিল না। এই অবস্থায় প্রতিদিন 27 লাখ টাকার বেশি ক্ষতির মুখে থাকা টানেলকে গতিশীল করতে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা এবং পটিয়া হয়ে নতুন রাস্তা নির্মাণের কোনো বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। শিল্পাঞ্চল যদি গঠন করা যায় বা ভালো কোনো আবাসিক প্রকল্প নেওয়া যায়, তাহলে এটার ব্যবহারযোগ্যতাটা অনেক গুণ বেড়ে যাবে।
চন্দনেশের গাছবাড়িয়া থেকে আনোয়ারা চৌমোহনীর দিকে 407 কোটি টাকা খরচ করে 10 কিলোমিটার দীর্ঘ একটি নতুন সড়কের কাজ চলছে। অথচ পরিকল্পনা অনুযায়ী কক্সবাজারের চকরিয়া কিংবা পেকুয়া হয়ে এই সড়কটি তৈরি করা হলে যাত্রাপথে দূরত্ব যেমন অন্তত 60 কিলোমিটার কমে আসতো, তেমনি ঢাকা রুটের গাড়িগুলো টানেল হয়ে সীতাকুণ্ডের ফৌজদারহাট পৌঁছাতে পারত স্বল্প সময়ে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও চাঁদপুরে জুলাই বিপ্লবের রূপরেখা তুলে ধরে প্রচারপত্র বিতরণ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। বিকেলে চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকায় দোকানদার ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। জুলাই ঘোষণাপত্র প্রকাশে বাধা সৃষ্টি করতে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন সংগঠনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। এদিকে লক্ষ্মীপুর শহরেও সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত এই অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে এবং বৈশ্বিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে 15 জানুয়ারির মধ্যে ঘোষণা জারি না হলে ছাত্ররা আন্দোলনের জন্য প্রস্তুত রয়েছে বলে জানান সদস্যরা। এছাড়া চাঁদপুর, ঝিনাইদহ লিফলেট বিতরণ করা হয়। যাতে জুলাই প্রক্লেমেশন না হয় সেই ক্ষেত্রে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। কারণ জুলাই প্রক্লেমেশন হলে জুলাই স্বীকৃতি পেলেই এদেশের মানুষের সামনের দিনে আর কখনো ভোটাধিকার কেড়ে নিতে পারবে না। জুলাইয়ের প্রক্লেমেশন পেলেই আগামীর বাংলাদেশে কেউ চাইলে মানুষের মানবাধিকার কেড়ে নিতে পারবে না। জুলাই প্রক্লেমেশন পেলেই আগামীর বাংলাদেশে কেউ মানুষের ভাতের অধিকার কেড়ে নিতে পারবে না। কারণ জুলাই প্রক্লেমেশন বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার ক্ষেত্রে একটি অগ্রগণ্য ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির 31 দফা বাস্তবায়নে বরিশালে লিফলেট বিতরণ হয়েছে। সকালে নথুল্লাবাদ এলাকায় বিএনপি নেতারা এই লিফলেট বিতরণ করেন। আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে শামিল হওয়ার আহ্বান জানান নেতারা। পরে সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটি দেশ। দলকে আরও সুসংগঠিত করে বিশ্ব পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প কেউ নেই বলেও জানান নেতারা। পরিমার্জনের পাশাপাশি একটি টেন্ডার বাতিল হওয়ায় কয়েকটি শ্রেণীর বই দিতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে ময়মনসিংহে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে একথা জানান তিনি। বলেন, জানুয়ারির মধ্যেই প্রাথমিকের 4র্থ ও 5ম শ্রেণীর বই দেয়া হবে। আমাদের বইগুলো পরিমার্জন করার জন্য আমাদের কিছু সময় বেশি লেগেছে। আরেকটা প্রসঙ্গ ছিল, আমাদের কিছু বইয়ের টেন্ডার বাইরের একজন প্রকাশক পেয়েছিলেন, একটা কোম্পানি, আমাদের সেটা বাতিল করতে হয়েছে, ফলে নতুন করে টেন্ডারিং করতে হয়েছে। এই দুইটা কারণে আমরা 4-5-এ কিছুটা পিছিয়ে পড়েছি। তবে আমরা জানুয়ারির মধ্যে 4-5-এর সব বই পৌঁছে দিতে পারবো সেই আশা করি। আগের আমাদের প্রায়োরিটি ছিল যে আমাদের অবকাঠামোগুলো খুব খারাপ, সেটাকে উন্নতি করা, কিন্তু আমাদের প্রায়োরিটি হচ্ছে বাচ্চারা যেন লেখাপড়ায় ভালো করতে পারে সেইটা, এবং সেই লক্ষ্যে আমরা টিচার্স ট্রেনিং মডিউলে চেঞ্জ নিয়ে আসতেছি, রুটিনে চেঞ্জ নিয়ে আসতেছি, এবং আমাদের মনিটরিংয়ের মধ্যে চেঞ্জ নিয়ে আসতেছি যেন আমরা এটা কার্যকর করতে পারি। সিলেটের কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সমাজের সুবিধা বঞ্চিত মানুষের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে ভিডিও বার্তায় সিলেট নগরীর নাজিরের গাঁ এলাকায় কিডনি ফাউন্ডেশন হাসপাতালের 10 তলা হাসপাতাল ভবনের কার্যক্রম উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। 2018 সালে সরকার, প্রবাসী ও স্থানীয় বিশিষ্টজনের উদ্যোগে নির্মিত এই হাসপাতালে প্রতিদিন 90 জনকে ডায়ালিসিস করা হচ্ছে। এই হাসপাতালের মাধ্যমে বছরে 5000 সুবিধা বঞ্চিত মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। আমাদের সম্পূর্ণভাবে এটা পরিপূর্ণভাবে আমরা প্রথম পর্ব এরকম একটা সফল জায়গায় আনার কাহিনী যেহেতু বিরল, আমি অবশ্যই চাইবো যে এটা থেকে যেন আমরা একটা বড় রকমের শিক্ষা গ্রহণ করে আমার মন্ত্রণালয় যেন এমন কক্সবাজারে গুলিতে নিহত খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু স্থানীয় দ্বন্দ্বেই হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ স্বজন ও এলাকাবাসীর। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন তারা।
এক সময়ের কোলাহলে পূর্ণ থাকা বাড়িটিতে আজও লোকের সমাগম, তবে চারদিকে শোক, শূন্যতা আর নিস্তব্ধতা। কক্সবাজারে গুলিতে নিহত গোলাম রব্বানীর মরদেহ শনিবার ভোরে খুলনার দৌলতপুরের পূর্ব দেয়ানায় নিজ বাড়িতে পৌঁছায়। কাউন্সিলর হিসেবে এলাকায় জনপ্রিয় ছিলেন গোলাম রব্বানী টিপু। জনপ্রিয়তার সঙ্গে বাড়ছিল স্থানীয় দ্বন্দ্ব, চরমপন্থী গ্রুপের সঙ্গেও ছিল দ্বন্দ্ব। তবে স্বজন ও স্থানীয়দের অভিযোগ, জনপ্রিয়তাই কাল হয়েছে তার। স্থানীয় দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা তাদের। খুব ব্রেনি ছেলে ছিল এবং মানুষের উপকার করতো আমার কাছ থেকে টাকা নিয়ে। আইন শৃঙ্খলা বাহিনী বা যারা আছে এই ব্যাপারে কারা খুন করেছে বা কিভাবে হয়েছে তারাই বাইর করো, দোষীর বিচার হোক। আমি বিচার চাই। স্থানীয়রা বলছেন, অপসারিত কাউন্সিলররা তাদের প্রতিনিধিত্ব ফিরে পাওয়ার জন্য উচ্চ আদালতে রিট করার জন্য ঢাকায় একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই কক্সবাজারে যান ব্যবসায়িক কাজে। কাউন্সিলর পদ ফিরে আসার জন্য সে হাইকোর্টে রিট করছিল, একটা ফ্যাক্টর হতে পারে। আর দ্বিতীয়ত তার জনসমর্থন, যে তার জনপ্রিয়তা ছিল, ইচ্ছান্বিত হয়ে কাজ করতে পারে। এ ঘটনায় কক্সবাজার মডেল থানায় মামলা করেছে নিহতের পরিবার। কক্সবাজার থেকেই খুলনার আরেক কাউন্সিলর ইফতেখার হাসান চালু সহ দুজনকে আটক করেছে পুলিশ। তবে হত্যার কারণ নিয়ে এখনো কিছু উদ্ধার করতে পারেনি তারা। এ ঘটনায় কক্সবাজার হোটেলে দুই কাউন্সিলরের সঙ্গে ছিলেন এক নারীও। তবে ঘটনার পর তার সন্ধান মেলেনি। স্বেচ্ছাসেবক লীগের খুলনা মহানগর নেতা গোলাম রব্বানী গত 5 আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। 2015 সালে খুলনার পাট ব্যবসায়ী শহীদুল ইসলাম হত্যা মামলার আসামি ছিলেন টিপু। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে দুই দেশের বাণিজ্যে। স্থবির হয়ে পড়েছে টেকনাফ স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম। ভাটা পড়েছে ব্যবসা বাণিজ্যেও। ব্যবসায়ীরা বলছেন, স্বাভাবিক সময়ে প্রতিদিনই 5 থেকে 10টি পণ্য বোঝাই কার্গো ট্রলার ও জাহাজ বন্দরে ভিড়লেও এখন মাসে ভিড়ছে মাত্র 3 থেকে 4টি। রাখাইনের মংডু ও আকিয়াব নদী বন্দরের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রমের প্রধান করিডোর টেকনাফ স্থলবন্দর। এই বন্দর দিয়ে আমদানি হয় কাঠ, সুপারি, মাছ, মশলা, ছোলা, পেঁয়াজ, শুটকি সহ নানা পণ্য। এর বিপরীতে রপ্তানি হয় প্লাস্টিক সামগ্রী, সিমেন্ট, তৈরি পোশাক, ওষুধ, প্রসাধনী সহ নানা খাদ্যপণ্য। কিন্তু মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতির কারণে আমদানি রপ্তানি কার্যক্রম এক প্রকার স্থবির। ব্যবসায়ীরা বলছেন, রাখাইনের মংডু ও আকিয়াব বন্দর আরকান আর্মির দখলে থাকায় বন্ধ রয়েছে পণ্য আমদানি রপ্তানি। আগে তো দিল্লি আসতো 4টা, এখন মাসে আসতে 4টা। আমদানিকারক যারা আছে এরা এই বন্দর থেকে মুখ ফিরিয়ে নিতেছে। টেকনাফ বন্দরে মিয়ানমারের পণ্যবাহী ট্রলার আসলে ব্যস্ততা বাড়ে শ্রমিকদের। মিয়ানমারের সংঘাতের কারণে এখন বেকার অবস্থায় মানবেতর দিন কাটছে বন্দরের 1000-এর বেশি শ্রমিকের। কাজকর্ম নাই, চলতে অভাব। আর বন্দর কর্তৃপক্ষ বলছে, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় হচ্ছে না। নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় সেক্ষেত্রে আপনার জাহাজ আমদানির পরিমাণটা আবার কমে যাবে বলে আমরা আশঙ্কা করছি। 2024-25 অর্থ বছরে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত পণ্য আমদানি হয় 11,000 মেট্রিক টন, যা থেকে সরকার রাজস্ব পায় মাত্র 87 কোটি টাকা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে 58 রোহিঙ্গাকে আটক করা হয়েছে। ভোরে বান্দরবানের আলীকদম উপজেলার বুচিতং সীমান্তে অভিযান চালায় বিজিবি। এ সময় একটি ট্রাক, প্রাইভেট কার ও কয়েকটি মোটর সাইকেলে করে বাংলাদেশে প্রবেশ করা 58 রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের সহযোগিতার জন্য 5 বাংলাদেশিকে আটকের পর সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আলীকদম থানায় হস্তান্তর করা হয়। ময়মনসিংহ নগরের টাউন হলে জুলাই বিপ্লবোত্তর আকাঙ্ক্ষা ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। সরাসরি যাচ্ছে সেখানে। খুনি শেখ হাসিনা তার সময়ে যা করেছে তার ফলাফল 24-এর অভ্যুত্থান। আমরা দেখেছি খুনি শেখ হাসিনা কিভাবে আমাদের এই আলেম ওলামা যারা ভাইয়েরা রয়েছেন, আমাদের যারা মুরব্বীরা রয়েছেন, তাদেরকে যাকেই পটেনশিয়াল থ্রেট মনে করেছেন, যাকেই মনে করেছেন এই ব্যক্তির মাধ্যমে
দেশের মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হতে পারে, তাকেই তিনি জেলে নিয়ে গিয়েছেন, মামলা দিয়েছেন, হয়রানি করেছেন, দিন শেষে ওই জেলখানায় খুন করেছেন। আমরা আমাদের জায়গা থেকে দেখেছি এই খুনি শেখ হাসিনার দোসররা প্রশাসনকে কিভাবে ব্যবহার করে মুফতি মোহাম্মদ জসিমউদ্দিন রহমানীকে আনসারুল্লাহ বাংলা টিমের একজন সদস্য এবং লিডার বানিয়েছেন, যার অস্তিত্ব বাংলাদেশে কোনোদিন ছিলই না। আজকে আমার দেশ পত্রিকায় তার বিস্তারিত এসেছে। তার পরিবারের 32 জন সদস্যকে একদিনে তুলে নিয়ে যাওয়া হয়। খুনি শেখ হাসিনা তার পরিবার আর 75 নিয়ে কান্না করতে করতে চোখ ভিজিয়ে দিয়েছে, কিন্তু এই খুনি হাসিনায় বিগত 16 বছরে হাজার হাজার পরিবারকে বাংলাদেশের মাটি থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। এই খুনি হাসিনা আমাদের ওই ভাইয়ের যে ছোট ভাই মুফতি মোহাম্মদ জসিমউদ্দিন রহমানী ভাইয়ের ছোট ভাই, তাকে নির্যাতন করতে করতে জেলখানায় হত্যা করেছে। এটা একটা উদাহরণ, এরকম হাজারো ঘটনা ঘটেছে। শাপলা চত্বর যার অনন্য একটি দৃষ্টান্ত। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই খুনি হাসিনা একদিনে খুনি হাসিনা হয়নি। এই খুনি হাসিনা হয়ে ওঠার যদি গ্রাফ দেখেন, 9 সাল থেকে শুরু করে প্রত্যেক বছর ধীরে ধীরে বেড়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আগামীর বাংলাদেশে আজকে থেকে 16 বছর পরে আবার কাউকে খুনি হয়ে উঠতে দিব কিনা, ফ্যাসিস্ট হয়ে উঠতে দিব কিনা, স্বৈরাচারী হয়ে উঠতে দিব কিনা, এটা আমাদের আজকের কাজের উপরে নির্ভর করে, আজকের প্রতিবাদের উপরে নির্ভর করে। আজকে যদি ওই চাঁদাবাজি সিন্ডিকেট এগুলোর বিরুদ্ধে আমরা কথা না বলি, কয়দিন পর তারা ওই জায়গায় আপনার গলা টিপে ধরবে। তারা সে অন্যায়। ময়মনসিংহে জুলাই বিপ্লবোত্তর আকাঙ্ক্ষা ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বান্দরবানে পাহাড় খেকোদের থামানোর যেন কেউ নেই, যেখানে সেখানে নানা অজুহাতে চলছে পাহাড় কাটার মহোৎসব। ধ্বংস হচ্ছে প্রাণ প্রকৃতি, গড়ে তোলা হচ্ছে বসতিসহ নানা স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনকে ম্যানেজ করেই পাহাড় কাটছে সিন্ডিকেট। এক্সকাভেটর দিয়ে দিনরাত অবাধে চলছে পাহাড় কাটা। পাহাড়ের পাদদেশ সমতল করে সেখানে গড়ে তোলা হচ্ছে বসতি, নির্মাণ করা হচ্ছে নানা স্থাপনা। বান্দরবান জেলা শহরের পালাঘাটা, কালাঘাটা, বনরূপা, সিদ্দিকনগর, সুয়ালক, টঙ্কাবতী সহ বিভিন্ন এলাকায় দেখা মেলে এই চিত্র। এতে প্রতিনিয়তই ধ্বংস হচ্ছে পার্বত্য জেলার প্রাণ প্রকৃতি। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সবাইকে ম্যানেজ করে সিন্ডিকেটের মাধ্যমে চলে পাহাড় কাটা। এতে বর্ষায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে পাহাড়ের পাদদেশের আশেপাশের এলাকা। নতুন করে সৃষ্টি হয় পাহাড় ধসের আশঙ্কা। প্রাণ প্রকৃতি রক্ষায় পাহাড় কাটা বন্ধের দাবি স্থানীয়দের। অনুমতিবিহীন তারা কাটতেছে, তারা কাউকে কোনো তোয়াক্কা করতেছে না। বৃষ্টি ফলে তো এমন তো মারি গায়ের উপরে পড়বে, এগুলো তো রিক্সের উপরে না। যারা পাহাড় কাটে তাদেরকে আইনের আওতায় আনা হোক। পাহাড় খেকোদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান চলছে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। সম্প্রতি সময় যেসব জায়গায় পাহাড় কর্তন দেখা যাচ্ছে সেসব জায়গায় আমরা প্রত্যেকটা জায়গায় ভিজিট করেছি। তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলতেছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত এনফোর্সমেন্ট মামলার প্রক্রিয়াধীন রয়েছে এবং যে সিন্ডিকেটগুলো রয়েছে তাদেরকে আমরা শনাক্ত করার চেষ্টা করতেছি। শনাক্ত করার পরে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব, যাতে পরবর্তী তারা এই ধরনের কাজ করতে না পারে। গত 1 বছরে বান্দরবানে পাহাড় কাটার দায়ে জড়িতদের বিরুদ্ধে 72টি মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় প্রায় অর্ধ কোটি টাকা জরিমানা করা হলেও থামানো যায়নি পাহাড় কাটা। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। জয়পুরহাটের বিভিন্ন মাঠে নতুন আলু তোলার ধুম পড়েছে, তবে হাসি নেই কৃষকের মুখে। প্রতিমন আলু মাত্র 450 টাকা থেকে 700 টাকায় বিক্রি করে লাভ না হওয়ায় হতাশ তারা। জয়পুরহাট সদর উপজেলার কোমরগ্রামের কৃষক আব্দুল মোমেন চলতি মৌসুমে ধারদেনা করে 2.5 বিঘা জমিতে লাগান বাড়ি 86 জাতের আলু, কিন্তু আলু তুলতে এসেই বাজারে দাম শুনে হতাশ তিনি। শুধু আব্দুল মোমেনই নয়, দাম নিয়ে নাখোশ জেলার অধিকাংশ আগাম জাতের আলু চাষিরা। তাদের অভিযোগ, মৌসুমের শুরুতেই সিন্ডিকেট ব্যবসায়ীদের খপ্পরে পড়ে 3000 টাকার বীজ 4 থেকে 6000 টাকায় এবং 2 থেকে 300 টাকা বেশি দিয়ে প্রতি বস্তা সার কেনা হয়। এর মধ্যে আবার বাজারে আলুর দর পতন। বর্তলী, কোমরগ্রাম ও হিসমি বাজারের পাইকারি আড়তদাররা
কৃষকের প্রতি মন আলুর দাম বেঁধে দিয়েছেন মাত্র 450 থেকে 500 টাকা। গত বছর এই সময় আমরা আলু বেচছি হয়তো 1800, 2000, 1900। এবারে যে 600-700 টাকা আলু বেচে আমাদের কষা ওটা আমাদের খুবই কষ্ট। এভাবে দাম কমে আসলে আমরা কিভাবে বীজের দাম, সারের দাম তুলব আর কিভাবে কি করব। এদিকে মাত্র 20 দিন আগেও জেলাবাসী প্রতি কেজি আলু 80 টাকা দরে কিনে খেলেও বর্তমানে সেই আলু 15 থেকে 20 টাকায় কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেন। কয়েকদিন আগে আলুর বাজার এত বেশি ছিল যে বাজারে আসলে আমাদের পিলাই চমকে যেত। শাকসবজির অনেক দাম কমে আছে, মোটামুটি খাওয়ার মতন। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর জেলায় আলুর বাম্পার ফলন হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। 3500 হেক্টর জমির আগাম আলু কর্তন হয়েছে, ফলন মোটামুটি ভালো, প্রায় বিঘায় 40 থেকে 45 মণ ফলন পাওয়া যাচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর জয়পুরহাট জেলায় 40,000 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ছিল, সেখানে অর্জিত হয়েছে 43,470 হেক্টর। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের 50 বছর পূর্তি। সকালে ইসদাইর এলাকার বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন আদর্শ স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন। নগরের প্রধান সড়ক ঘুরে শোভাযাত্রাটি ইসদাইর এলাকায় ওসমানী পৌর স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আড্ডা, সেলফি আর গল্পে মেতে ওঠেন প্রাক্তন শিক্ষার্থীরা। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সংস্কার কমিশনের প্রতিবেদন পেলে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে পরিকল্পনা। সিলেটে মতবিনিময়ের সভায় সিইসি বললেন, একদিনে সব স্থানীয় নির্বাচন করা সম্ভব নয়। অপরিকল্পিত উন্নয়নের খেসারত 10,000 কোটি টাকার টানেল এড়িয়ে ঢাকা কক্সবাজার রুটের গাড়ি চলে শাহ আমানত সেতু দিয়ে। পটিয়া আনোয়ারায় সড়ক নির্মাণে মিলতে পারে মুক্তি। এবং আসামি ছিনতাইয়ের প্রতিবাদে মাওয়া এক্সপ্রেসওয়েতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্লকেট কর্মসূচি। বিএনপি নেতার মুক্তির দাবিতে টঙ্গীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ। এই ছিল বাংলার সময়ের, সঙ্গেই থাকুন সময়ের।